2 বছর পর 20 ম্যাচ পর ওয়ানডেতে সেঞ্চুরি নাজমুল হোসেন শান্তর। 2.5 বছর পর 19 ম্যাচ পর ওয়ানডেতে হাফ সেঞ্চুরি লিটন দাসের। 7 বছর পর 65 ম্যাচ পর ওয়ানডেতে 5 উইকেট মুস্তাফিজুর রহমানের। আর এই এতগুলো পারফরমেন্স যখন এক বিন্দুতে মিলে যায় তখন বাংলাদেশের পারফরমেন্সটা কেমন হতে পারে বুঝতেই পারছেন। কোণঠাসা বাঘের গর্জনে কিউইরা একেবারে কুপকাত হয়ে যায়। বাংলাদেশ এই সিরিজ নির্ধারণী ম্যাচটি জিতে যায় 55 রানে, যেই জয়টা আরো বড় ব্যবধানে হতে পারত। শেষ দিক দিয়ে গিয়ে একটুখানি টেনশনের মধ্যে পড়ে গিয়েছিলাম বোধ করে আমরা সবাই। তারপরও বাংলাদেশ যেইভাবে এই ম্যাচে ডোমিনেটিং পারফরমেন্সের মাধ্যমে ম্যাচটা জিতলো, সিরিজটা জিতলো, সেইটা আসলে এই ওয়ানডে টিমকে অনেক বেশি কনফিডেন্স দেবে। মেহেদী হাসান মিরাজের দল এই নিয়ে টানা 3টা ওয়ানডে সিরিজ জিতলো। ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান, এখন নিউজিল্যান্ড। বাংলাদেশ এই সিরিজের প্রথম ম্যাচটা হেরে গিয়েছিল নিউজিল্যান্ডের কাছে এবং আমি বলেছিলাম সেটা আসলে অঘটন। পরের 2টা ম্যাচে বাংলাদেশের পারফরমেন্সে সেইটা কি আরো ভালো হবে বোঝা যায়নি। সেকেন্ড ম্যাচে আমরা যতটা আধিপত্য নিয়ে জিতেছি, তৃতীয় ম্যাচটাতে বোধ করি তার চেয়েও বেশি রাজসিকতায় আমরা জিতে গিয়েছি। এই যে ম্যাচটা বাংলাদেশ জিতলো, যেইখানে আমাদের এত এত পারফর্মার, সেখানে টেনশনের জায়গাটাই বা কোথায় ছিল, আমরা কোনটাই বা কোথায় ছিলাম, এবং শেষ পর্যন্ত গিয়ে টার্নিং পয়েন্ট কোনটা তা নিয়েই তো এই আলোচনাটা করছি। দেখুন, টেনশনের কথাটা প্রথমে বলি। একদম শেষ দিকে গিয়ে নিউজিল্যান্ডের 160 রানে আমরা 9 উইকেট তুলে ফেলেছি। জয়ের জন্য কিউইদের তখনও আরো 106 রান দরকার, হাতে তাদের লাস্ট উইকেট। বাংলাদেশ তো এই ম্যাচ জিতবেই, কিন্তু ওই সময় লাস্ট উইকেটে একটা পার্টনারশিপ হয়ে গেল 30 বলে 50 রানের। ডিন ফক্সকফ বলে কয়ে সবাইকে পেটাচ্ছিলেন, ছক্কা মারছিলেন, এমনকি মুস্তাফিজকে পর্যন্ত একেবারে 2টা ছক্কা মেরে দিলেন। তখন মনে হালকা একটু কুডাক ডাকা শুরু করেছিল যে কিছু কি হয়ে যায় নাকি, অঘটন কি আবার ব্যাপক অঘটনের শিকার আমরা হয়ে যাই নাকি। লাস্ট উইকেট পার্টনারশিপে যদি 100 রান করে নিউজিল্যান্ড ম্যাচ জিতে যায় তাহলে এইটা আমাদের জন্য বিরাট বড় ট্র্যাজেডি হতো। মেহেদী হাসান মিরাজ নিজের বলে ওই ভেরি টাফ ক্যাচটা যখন ফেলে দেন তখন ওই কুডাকটা বোধহয় আরো বেশি করে ডাকা শুরু হয়। কিন্তু এরপরে গিয়ে ওই ওভারটাতেই মিরাজ উইকেটটা তুলে নিলেন। লং অনে এইবার সাইফ হাসান দৌড়ে এসে দুর্দান্ত একটা ক্যাচ ধরলেন। ডিন ফক্সকফ তিনি 72 বলে 75 রানের যেই ভীষণ সাহসিক ইনিংসটা খেলেছিলেন, শেষ পর্যন্ত সেটা নিউজিল্যান্ডের জয়ের জন্য মোটেই যথেষ্ট হলো না। 210 রানে তারা অল আউট হয়ে গিয়েছে। বাংলাদেশ ম্যাচটা 55 রানে জিতে গিয়েছে। বাংলাদেশ কোন ঠাসা ছিল, কোন জায়গাটা ছিল? প্রথম ম্যাচ হারার কারণে আমরা কোন ঠাসা ছিলাম। হ্যাঁ, সেকেন্ড ম্যাচটা আমরা জিতেছি, কিন্তু এই থার্ড ম্যাচটাতে যদি আমরা না জিততে পারি তাহলে আমাদের এই ওয়ানডে দল নিয়ে অনেক বেশি সমালোচনার জায়গা তৈরি হতো। 1 বছর পরের বিশ্বকাপ নিয়ে আমাদের আবার নিউ স্টার্ট করতে হতো কিনা, এইরকম একটা জটিল পরিস্থিতির মধ্যে বাংলাদেশ টিম পড়ে যেতে পারত। ফলে এই ম্যাচটা বাংলাদেশের জেতা ছাড়া অন্য কোনো উপায় ছিল না। এবং সেই ম্যাচটাতে সিরিজে টানা 3য়বার টস হারের পর যখন আমরা ব্যাটিং এ নেমে 9 রানের মধ্যে 2 ওপেনার হারিয়ে ফেলি, 32 রানের মধ্যে আমাদের 3 উইকেট চলে যায়, তখন কিন্তু আমরা আসলেই কোণঠাসা হয়ে গিয়েছিলাম। সাইফ হাসান সিরিজের প্রথম ম্যাচটাতে তিনি 50 করেছেন, কিন্তু মনে রাখতে হবে সেই ম্যাচে তিনি 1 রানে লাইফ পেয়েছিলেন, তখন তিনি আউট হয়ে যেতেই পারতেন। সেকেন্ড ম্যাচটাতে তিনি 8 রানে আউট হয়েই গিয়েছেন এবং এই ম্যাচটাতেও তিনি একেবারে রানের খাতা খোলার আগেই পেছনে ক্যাচ দিয়ে আউট হয়ে গেলেন উইল রকোটকের বলে। তানজিদ হাসান তামিম তিনি প্লেড অন হয়ে যান। আর সৌম্য সরকার যখন একটা মনে হচ্ছিল যে একটা ভালো ইনিংস খেলতে পারতেন, 18 রান করলেন, কয়েকটা সুন্দর শট খেললেন, এরপরে তিনিও প্লেড অন হয়ে গেলে আমরা 32 রানে 3 উইকেট হারিয়ে ফেলি। উইল রকোট তিনি কিন্তু এই 3টা উইকেটই তুলে নিয়েছেন এবং তখনই বাংলাদেশকে এই খাদের কিনারা থেকে টেনে তোলে নাজমুল হোসেন শান্ত এবং লিটন দাসের পার্টনারশিপ। এই দুজনই টপ অর্ডার ব্যাটসম্যান, কিন্তু এই দুজনই এখন দলের প্রয়োজনে মিডল অর্ডারে খেলছেন। আমি এটা নিয়ে আলাদা একটা ভিডিও করেছি, শান্তকে নিয়ে করেছি, সেটাতে বিস্তারিত আলোচনা রয়েছে, কিন্তু থাকবে আর কি। কিন্তু এই জায়গাটাতে তাদের যে পার্টনারশিপ নাম্বার 4 নাম্বার 5 নেমে গত ম্যাচটাতেও তারা এইখানটাতে ছিলেন, একটা মানে কি বলা চলে যে শান্ত 4 নম্বরে নেমে একটা 50 করেছিলেন, ক্র্যাম্প হওয়ার পর তিনি বেরিয়ে গেছেন। আজকের ম্যাচটাতে শান্ত আর লিটনের 178 বলে যে 160 রানের পার্টনারশিপ, সেইটাই বাংলাদেশকে আসলে পথ দেখিয়েছে। নট নেসেসারিলি যে তারা খুব ফ্লুয়েন্ট ইনিংস খেলেছেন বা তারা শুরু থেকেই বল মিডল করতে পারছিলেন, পরিস্থিতিটাও সেরকম ছিল না। সেই পরিস্থিতির দাবি মিটিয়ে শুরুটা রয়েছে করলেও পরবর্তীতে তারা খোলস ছেড়ে বেরিয়ে আসার চেষ্টা করেছেন এবং এই পার্টনারশিপটা আসলে বাংলাদেশকে আক্ষরিক অর্থেই ম্যাচে ফিরিয়ে এনেছে।
লিটন দাস, যিনি আসলে ওয়ানডে ফরম্যাটে লাস্ট 50 করেছিলেন 2023 বিশ্বকাপে ভারতের বিপক্ষে পুনের সেই ম্যাচটা, এরপরে 19টা ওয়ানডে ইনিংসে তার কোনো 50 নাই। ইনফ্যাক্ট এই সময়ের মাঝখানে তিনি ওয়ানডে টিম থেকে পুরোপুরি বাদও পড়েছিলেন, 8 ম্যাচে মাত্র 13 রান করেছিলেন, এরকম একটা ফেজও তার গিয়েছিল। এইবার তিনি যখন কামব্যাক করলেন, এই নাম্বার 4-এ তাকে কামব্যাক করানো হলো এবং সেইখানটাতে তিনি এই ম্যাচে 76 রানের একটা ঝকঝকে ইনিংস খেললেন, যেটা খুব সহজেই সেঞ্চুরি হতে পারতো। বাহাতি স্পিনারের বলটা ওই যে জায়গা করে খেলতে গিয়ে কাভারের দিকে তিনি আসলে বোল্ড যদি না হয়ে যেতেন। যে পার্টনারশিপটা করেছেন এইখানে লিটন দাস এবং নাজমুল হোসেন শান্ত, সেইটা 2017 চ্যাম্পিয়ন্স ট্রফিতে এই নিউজিল্যান্ডের বিপক্ষে সাকিব আল হাসান ও মাহমুদুল্লাহ রিয়াদের সেই পার্টনারশিপ, সেই জোড়া সেঞ্চুরি কথাটা কি আমাদের একটুখানি মনে করায়নি? না, লিটন সেঞ্চুরি করতে পারেননি। ইনফ্যাক্ট তিনি যখন আউট হয়ে গেলেন, তারপরেও কিন্তু আমরা লাস্ট 10 ওভারে খুবই একটা ডোমিনেটিং অবস্থায় থেকে ঢুকেছিলাম। 4 উইকেটে 204 রান, শান্ত তখন 98 রানে নট আউট। হাতে যেহেতু 6 উইকেট রয়েছে, বাংলাদেশের স্কোরটা খুব সহজে 280 প্লাস হতেই পারতো। আমরা সেটা করতে পারিনি। শেষ 10 ওভারে কিন্তু বাংলাদেশ মাত্র 61 রান তুলেছে, হাতে 6 উইকেট নিয়ে ঢোকা সত্ত্বেও। নাজমুল হোসেন শান্ত তিনি একটা সিঙ্গেল নিয়ে নিজের সেঞ্চুরিটা পূরণ করেছেন, যেটা 2 বছর পর, বলছিলাম 2024 সালে এই চট্টগ্রামেই শ্রীলঙ্কার বিপক্ষে তার ওয়ানডে সেঞ্চুরিটা ছিল। ইনফ্যাক্ট মাঝখানে তো 13 ম্যাচ তার কোনো 50 ছিল না, গত ম্যাচে 50 করলেন, এই ম্যাচে সেটাকে সেঞ্চুরিতে তিনি কনভার্ট করলেন। সো এটা শান্তর জন্য একটা ভালো ব্যাপার। কিন্তু ওই সেঞ্চুরির পরপরই তিনি 105 রান করে আউট হয়ে গিয়েছেন ছক্কা মারার চেষ্টায়। কিন্তু তারপরেও শেষ 10 ওভারে বাংলাদেশের ওই রানটা হতে পারতো, হয়নি। শেষ 5 ওভারেও ইনফ্যাক্ট আমরা মাত্র 34 রান তুলেছি, যদিও আমরা 5 উইকেট নিয়ে ঢুকেছিলাম। এবং এইখানটাতে মেহেদী হাসান মিরাজ তিনি 18 বলে 22 রানের একটা ইনিংস খেলেছেন। তিনি আউট হওয়ার পর মিরাজ, শরীফুল এবং তানভীর, এই 3 জন 1 রানের মধ্যে আউট হয়ে গিয়েছেন। শেষ পর্যন্ত ছিলেন তাওহিদ হৃদয়, কিন্তু খুব এক্সিলারেশন তার ব্যাট থেকে আমরা দেখতে পাইনি। 29 বলে 33 রানে অপরাজিত তিনি ছিলেন। বাংলাদেশ স্কোরটা 265-তে শেষ হয়।